পাঠানকোটে হাই অ্যালার্ট রয়েছে। কি অবস্থা পাঠানকোটের? আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা রয়েছেন সরাসরি পাঠানকোট থেকে। আমি একবার কথা বলবো। রুমেলা, এই সেই পাঠানকোট যে পাঠানকোট এর আগে এই টেনশন দেখেছে আজ থেকে বছর নয়েক আগে, যখন পাঠানকোটের এয়ারবেসে সেখানে হামলা চালানো হয়েছিল। সেই পাঠানকোট গত 4 রাত ঘুমোতে পারেনি হয়তো টেনশনে। কি দেখছো? যাদের সঙ্গে কথা হচ্ছে কি বলছেন তারা? পাঠানকোটে এসে দেখছি যে ছবি, তা মনে হচ্ছে সেই 2016 স্মৃতিটাই উস্কে দিচ্ছে। শুধুমাত্র গত 2-3 দিন ধরে নয়, পহেলগাঁওয়ে যেদিনকে হামলা হয় অর্থাৎ 2025-এর 22শে এপ্রিল, তারপর থেকেই এই পাঠানকোট জুড়ে কড়া নিরাপত্তা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আর্মি এরিয়া, কড়া নিরাপত্তার বেষ্টনী এখানে রয়েছে। আমি একটু দেখাতে বলবো আমার সহকর্মীকে, আমার বাদিকেই রয়েছে সেই এয়ারবেস, যেই জায়গা পর্যন্ত যাওয়া যাচ্ছে না, একেবারে দূরে সেই এয়ারবেস রয়েছে, এবং ডান দিকে গোটা চত্বরটা আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মীকে। এখানে একেবারেই জনমানব শূন্য শুনশান এলাকা। শুধুমাত্র আর্মি পার্সোনাল যারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারাই একমাত্র যাওয়া আসা করছেন। এ তো গেলে এই জায়গাটার কথা, এই এয়ারবেস সারাউন্ডিংস। কিন্তু পাঠানকোট গোটা শহরটাই অতটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ এই দুটো জায়গারই গেটওয়ে হচ্ছে এই পাঠানকোট। উত্তরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2016 স্মৃতি, সেই দগদগে স্মৃতি এখনো বুকে নিয়ে বেড়াচ্ছে পাঠানকোট। তাই পাঠানকোটের মানুষ তারা যেন আরো, তাদের আশঙ্কাটা আরো বেশি। পহেলগাঁও হামলার পর থেকে তারপর যখন ভারত পাক সীমান্তে এই টেনশন, ঘুম তাদের হয়নি, এবং মুহুর্মুহ বাজতে থাকা এয়ার রেড সাইরেন, তারপর সন্ধে হলেই সূর্য অস্ত গেলেই ব্ল্যাক আউট হয়ে যাওয়া, এই সমস্ত কিছুই তাদের 2016 সেই স্মৃতিটাই বারবার উস্কে দিচ্ছে। পাঠানকোট জুড়ে এই মুহূর্তে জারি রয়েছে রেড অ্যালার্ট। ধন্যবাদ রুমেলা। তবে তোমাকে সাইন অফের আগে তোমার কাছে আরেকটা প্রশ্ন থাকবে আমার। এই যে পুরো রাস্তা তুমি পাঠানকোট পর্যন্ত গেলে, পাঞ্জাব এমন একটা জায়গা, জম্মু কাশ্মীর গুজরাট ছাড়া যদি আমি বলি তাহলে পাঞ্জাবের কথা বলতে হবে। পাঞ্জাব এমন একটা জায়গা, পশ্চিম সীমান্ত জুড়ে টেনশন থাকছেই গত কয়েকদিন ধরে। যেখানে সিজফায়ার লঙ্ঘন করেছে সেখানে টেনশন তো আরো বাড়বেই। রাস্তা কিরকম দেখলে? মানুষজন রাস্তাঘাটে, দোকানপাট, যারা দোকানে বেরিয়েছেন হয়তো। একটা লং ওয়ে জার্নি আমার ছিল। চণ্ডীগড় থেকে জলন্ধর হয়ে পাঠানকোট যখন আমি ঢুকলাম, রাস্তার মাঝখানে একটি জায়গায়, সেই ছবিও দর্শকদের সামনে আমরা তুলে ধরেছি, জলন্ধরের একটি পয়েন্টে, প্রত্যেকটা জায়গাতেই নাকা রয়েছে অতনু, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, আর নাকা বাড়িয়েও দেওয়া হয়েছে। একটা জায়গায় আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল। সেই সময় দেখলাম সেখানে বম ডিসপোজাল স্কোয়াড, পাঞ্জাব পুলিশ, তার পাশাপাশি বায়ুসেনা আধিকারিকরা, তারাও সেখানে রয়েছে। আমরা নেমে যখন দেখলাম যে কি হচ্ছে, সেখানে দেখা গেল একটি পাক ড্রোন পড়ে রয়েছে, সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে সেখানে। সুতরাং বুঝতে পারছো যে প্রতিটা মুহূর্তে কতটা বিপদসংকুল পরিবেশ, কতটা নাশকতার একটা চিন্তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, সেই ভয়টা রয়েছে এখানে। প্রত্যেকেই যাদের সঙ্গে আমি কথা বলছিলাম তারা বলছেন, না আমরা বেখফ নিডার হয়ে কাটাতে পারছি না, সেই ভয়টা রয়েছে। আর তার রিফ্লেকশন অবশ্যই এই পুরো গোটা জার্নিতে, চণ্ডীগড় থেকে পাঠানকোটে যে আমি এলাম, গোটা রাস্তাতেই তার ছবি। রবিবার হয়তো ছুটির দিন, কিন্তু এরকম ছুটি বোধহয় পাঠানকোট, জলন্ধর কিংবা চণ্ডীগড়ের মানুষ আগে কখনো দেখেনি। গোটা রাস্তায় শুনশান, জনজীবন কার্যত স্তব্ধ। ধন্যবাদ রুমেলা। তো রুমেলা আমাকে জলন্ধরের কথা বলছিল, আপনাদের জলন্ধরের কথা বলছিল। একবার জলন্ধরের ছবি দেখাই আপনাদের। এখানে একটা পাকিস্তানি ড্রোন, সেটাকে ডিফিউজ করা হয়েছে। ড্রোনটাকে উদ্ধার করে সেই ড্রোন ডিফিউজ করা হয়। হ্যাঁ, ধোঁয়াটা পেয়েছি। একের পর এক প্রত্যাঘাত ভারতের, আর তাতেই পাক ড্রোন উড়ে যায় মাটিতে। পরবর্তীতে এই ড্রোনটি নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড।